কি হলো? আপনার হাত কাঁপছে কেন? আপনি কি কোনোভাবে ভয় পেয়ে আছেন? না না, ভয় পাবো কেন? এটা আমার অনেক আগের একটা রোগ বলতে পারেন। রোগ? কিসের রোগ? মেয়েদের কাছাকাছি গেলেই কেন জানি না হাত পা কাঁপে আমার। জানি না কেমন হয় এটা। কেন? আগেও কাছাকাছি গিয়েছিলেন নাকি কোনো মেয়ের? কাছে আসবেই না বা কেন? এমন গুড লুকিং পুরুষের কাছাকাছি মেয়েরা না এসে থাকতে পারে না। ওর সরল ইনোসেন্ট চেহারার ভেতরে একটা দারুণ হট ভাব কাজ করে। আরে না, কি যে বলো না তুমি। তবে অনেকেই কাছে আসতে চেয়েছিল, কিন্তু আমার দুরবস্থা দেখে তারা নিজেরাই পালিয়ে যায়। এত দুঃখের মাঝে স্বামীর গাম্বাটের মতো কথা শুনে হাসি পাচ্ছে প্রতিশ্রুতির। ও তাই? আচ্ছা, আপনি সত্যিই জানেন না কিভাবে বাচ্চা হয়? না, জানি না। এই যে ধরুন আমার বিয়ে হয়েছে আপনার সাথে, এখন কিছুদিন পরে আমিও কোনো বাচ্চার মা হব, কিন্তু সেটা এমনি এমনি তো হবে না। তার জন্য আপনাকে সাহায্য করতে হবে আমায়। লজ্জা শরমের মাথা খেয়ে কথাটা বলেই ফেলল শ্রুতি। এমনিতেই ও লাজুক প্রকৃতির মেয়ে নয় মোটেও। সাহায্য? কি রকম সাহায্য? শ্রুতি ওর স্বামীর আরো কাছে গেল, তারপর ওর সাদা শার্টের বোতামের উপরে হাত দেয়। আগে এটাকে খুলতে হবে। কেন? এটা খুলতে হবে কেন? আগে খুলুন না, আমি যা বলবো এখন চুপচাপ তাই করবেন, আর কোনো কথা নয়। প্রথম তার শরীরের উপর থেকে শার্ট আর কালো ব্লেজারটা খুলে নিল। শ্রুতি তাকে একটা টান মেরে নিজের উপরে ফেলে দিল। মুহূর্তেই হক ছুটিয়ে উঠল প্রথম। এটা কি করছো তুমি? খুব লজ্জা করছে তাই না? আচ্ছা, নিজের চোখ দুটো বন্ধ করুন, তবে আর লজ্জা করবে না। এই বলে শ্রুতি প্রথমে জিন্সের বেল্টের উপরে হাত দিল। বেল্টটা খুলে নিলে সে ওর হাতের স্পর্শে সাপের মতো মোচড়াতে লাগলো প্রথম। এরপরে জিন্সটা নিচের টান দিয়ে খোলার চেষ্টা করতেই শ্রুতির উপরে এক থেকে লাফ দিয়ে উঠে পড়ল প্রথম। ছি ছি ছি, তোমায় ভালো মেয়ে মনে করেছিলাম আমি। কি অসভ্যতা করছো তুমি? আমার জামা কাপড় খুলে কি করতে চাইছো এসব? আমি থাকবো না এই ঘরে। এই বলে ঘর থেকে বেরিয়ে গেল প্রথম। শ্রুতি ওর চলে যাওয়া থেকে চেয়ে রইল। এমনিতেও ও সারাটা দিন ভীষণ ঝামেলার ভিতরে পার হয়েছে। প্রচুর ঘুম পাচ্ছে তার। একরাশ হতাশা আর ভারাক্রান্ত মন নিয়ে ঘুমিয়ে পড়ল সে। স্বামীর জন্য আর অপেক্ষা করলো না। আর অপেক্ষা করবেই বা কি হবে? এমন হাবাগোবা মানুষের সাথে বাবা মা বিয়ে দিয়েছে ওর। না জানি ভাগ্যে কি আছে। সকালবেলা ঘুম ভাঙতেই দেখতে পায় প্রথম বিছানায় নেই। ভাবলো হয়তো সে আগেই উঠে গেছে। হঠাৎই বিছানার উপরে রাখা টিভির রিমোট উপরে চাপ পড়তেই টিভিটা অন হয়ে গেল। নিউজ চ্যানেলে একটা লাইভ টেলিকাস্ট হচ্ছে। ঘটনাটা হলো একটা মেয়েকে গত রাতে ধর্ষণ করা হয়েছে। আর সেটা কোনো সিরিয়াল রেপিস্টের কাজ, যে কিনা প্রতি রাতে সবার আড়ালে মেয়েদের ধর্ষণ করে মেরে ফেলে। পুলিশ এখনও পর্যন্ত তার কোনো হদিশ পায়নি, কিন্তু এইবার সেই সিরিয়াল রেপিস্টের শনাক্ত করা যাবে হয়তো, কারণ মেয়েটার লাশের পাশেই একটা ঘড়ি পাওয়া গেছে। পুলিশের ধারণা এটা ওই রেপিস্টেরই ঘড়ি। জুম ক্যামেরায় ঘড়িটা দেখানো হচ্ছে। প্রতিশ্রুতি অবাক হয়ে গেল ঘড়িটা দেখে। হে খোদা, এটা কি দেখছি আমি? এই ঘড়িটাই তো গতকালকে প্রথমে হাতে দেখেছি আমি। তবে কি ও? না না, সেটা কি করে সম্ভব? নিজেকে নিজে প্রশ্ন করে প্রতিশ্রুতি। না না, এসব কি ভাবছি আমি? একটা ঘড়ি কিছুতেই সবকিছুর প্রমাণ হতে পারে না। দেখতে একই রকম অনেকগুলো ঘড়ি থাকতেই পারে, ওটা অন্য কারোর হবে হয়তো। কিন্তু প্রশ্ন হলো প্রথম গেল কোথায়? সেই রাতে যে রুম থেকে চলে গিয়েছিল, তারপর ঘুমিয়ে পড়ে প্রতিশ্রুতি। পরে প্রথম এসেছিল কিনা, নাকি কোথায় ছিল, এখন কোথায় আছে কিছুই জানে না সে। যাই হোক না কেন, রুম থেকে বেরিয়ে পড়ল প্রতিশ্রুতি। তারপর গোসল সারার জন্য বাথরুম থেকে গেল। এমনিতে যদি ও সকাল সকাল গোসল করার মতো কিছুই ঘটেনি রাতে, গোসল সেরে এসে কিছুক্ষণ পরে সে বেডরুমে উপস্থিত হলো। এসে দেখে ভেতরে প্রথম দাঁড়িয়ে আছে। হঠাৎই তাকে দেখে বেশ অবাক হলো প্রতিশ্রুতি। কি ব্যাপার? সারা রাত কোথায় ছিলেন আপনি? বাইরে ছিলাম। বাইরে ছিলেন সেটা আমিও জানি, কিন্তু সেই বাইরেটা কোথায়? মায়ের ঘরে ছিলাম, তার সাথে ঘুমিয়েছি। আপনি এখনো মায়ের কাছে ঘুমান? কেন ঘুমাই তো? কাল আপনি যে অসভ্যতা করলেন আমার সাথে, তারপরেও আপনার সাথে রাত কাটাতাম কি করে? আমি অসভ্যতা করছি আপনার সাথে? তা নয় তো কি? আমি একটা পুরুষ মানুষ, আপনি মহিলা।
আপনার সাথে জামা কাপড় খুলবো কেন আমি? সত্যি আপনি না বড্ড অসভ্য আছেন। ও গড, এ কে রে? এই ছেলে এখনো নাকি মায়ের কাছে ঘুমায়। সে ঠিক আছে, ঘুমাতেই পারে, কিন্তু স্বামী স্ত্রীর সম্পর্কের মানে বোঝে না। বাবা মা এটা কার সাথে বিয়ে দিল আমায়? একদিন এর সাথে কাটাতে না কাটাতে লাইফটাই হেল করে দিল একেবারে। মনে মনে ভাবল প্রতিশ্রুতি। আচ্ছা শোনো, আমার ওয়ালেটটা দাও। ওয়ালেট কোথায় আছে? ওই ড্রয়ারে। আর এই নাও চাবি। আর হ্যাঁ, চাবিটা এখন থেকে তোমার কাছেই রেখো। প্রথমে হাত থেকে চাবিটা নিয়ে ড্রয়ারে খুলল প্রতিশ্রুতি, তারপর তাকে ওয়ালেটটা বের করে দিল। চাবিটা রেখে রুম থেকে হনন করে বেরিয়ে যায় প্রথম। হঠাৎই ড্রয়ারের ভেতরে একটা জিনিস দেখে চোখ আটকে গেল প্রতিশ্রুতি। জিনিসটাকে উঠিয়ে চোখের সামনে ধরল। একটা ভাঙা চশমা। চশমাটার এক প্রান্ত ভেঙে আছে। এমনিতেই সব ঠিকই আছে, শুধু একটা ফ্রেমে গ্লাস নেই, জায়গাটা ফাঁকা। একটা বিষয়ে বেশ খটকা লাগতে লাগলো প্রতিশ্রুতির। আজ থেকে 3 বছর আগের কোনো এক রাতের ঘটনা প্রতিশ্রুতির জীবনে সব থেকে ভয়ানক অধ্যায় রচিত হয় সেই রাতে, যা মনে পড়লে আজও তার শরীর শিউরে ওঠে। সেই রাতে এক অজ্ঞাত নামা ব্যক্তির হাতে ধর্ষণ হয় প্রতিশ্রুতি। সে ঘটনা ওর জীবনের মোড়ই পাল্টে দিয়েছিল। ওর শ্বশুরবাড়ির লোক সে ব্যাপারে কিছুই জানে না, তাদের জানতে দেওয়াও হয়নি। কিন্তু সেই দিন ধর্ষণের সাথে চশমার কি সম্পর্ক, চলুন জেনে নেওয়া যাক। তখন রাত প্রায় 8টা। স্কুল থেকে বাড়ি না ফিরে নিজের এক আত্মীয়কে দেখে হসপিটালে যায় প্রতিশ্রুতি। হসপিটাল থেকে বেরোতে প্রায় সন্ধ্যা হয়ে যায়। বাসের উদ্দেশ্যে গাড়ি খুঁজতে থাকে সে। প্রায় আধা ঘন্টা পর হয়ে যায়, কোনো গাড়ি পাওয়া গেল না। হঠাৎই একটা ট্যাক্সি পাওয়া গেল। উৎসাহে ড্রাইভারকে ভাড়া পর্যন্ত জিজ্ঞাসা না করে ট্যাক্সিতে উঠে পড়ে প্রতিশ্রুতি। লক্ষ্য করল গাড়ির ভেতরে আরও একজন লোক বসে আছে। বলে রাখি, তখন শীতকাল ছিল। লোকটা একটা কোট আর ক্যাপ পরিহিত, এমনভাবে তার মুখমণ্ডল ঢাকা ছিল যে বাইরে থেকে কিছুই বোঝা যাচ্ছিল না। ড্রাইভার আপন করে তার গাড়ি চালাচ্ছিল। লোকটার সাথে বসতে ভীষণ অস্বস্তি ফিল হচ্ছিল প্রতিশ্রুতির, কিন্তু তখন করার কিছুই ছিল না। এক পর্যায়ে সেই লোকটা এসে তার পাশেই বসলো। প্রতিশ্রুতি কিছু একটা বলতে যাবে, ঠিক তখনই লোকটা একটা রুমাল বের করে তার মুখের সামনে ধরল। তারপর আর কিচ্ছু মনে নেই। ধীরে ধীরে চোখ জোড়া বন্ধ হয়ে আসে। যখন চোখ খুলল, নিজেকে একটা অন্ধকার ঘরের ভেতরে আবিষ্কার করলো প্রতিশ্রুতি। কেউ আগে থেকেই চোখ দুটো বেঁধে দিয়েছে, তাই কিছুই দেখা যাচ্ছে না। তবে এইটুকু বুঝতে পারছে সে একটা বিছানার উপরে আছে। নিশ্চয়ই জায়গাটা কোনো ঘরের রুমের ভেতর হবে। কেউ আছো? কে নিয়ে আসলো আমাকে এখানে? কেউ আছো? চারপাশ থেকে কোনো প্রত্যুত্তর আসলো না। কি হলো, আমার কথার উত্তর দিচ্ছ না কেন? কেউ আছো কি? হঠাৎই মনে হলো কেউ একটা যেন ঢুকলো ঘরের ভেতরে। দরজাটা বন্ধ করার একটা আওয়াজ আসলো। তারপর সে ধীরে ধীরে বিছানার উপরে উঠল। অন্ধকারে কিছুই দেখতে না পেয়ে হাত হাতড়াতে লাগলো। একটা উন্মুক্ত শরীরের স্পর্শ পেল তার হাত, এবং সে একজন পুরুষ। প্রতিশ্রুতি ভীষণ ভয় পেয়ে যায়। কে আপনি? আমায় কেন নিয়ে এসেছেন এখানে? কি চান? লোকটা কোনো উত্তর না দিল। প্রতিশ্রুতিকে ধাক্কা মেরে বিছানার উপরে শুইয়ে দিল। তারপর ওর ওপরে উঠে পড়ে। নিজের সর্বশক্তি দিয়ে তাকে বাধা দেওয়ার অনেক চেষ্টা করে প্রতিশ্রুতি, কিন্তু কোনো লাভ হলো না। এক পর্যায়ে বুঝতে পারল সে ধর্ষণ হচ্ছে লোকটার হাতে। মনে হচ্ছিল যেন লোকটা একটা ধারালো ছুরি দিয়ে তার দেহটা কেটে টুকরো টুকরো করে ফেলছে। এমন অসহ্য যন্ত্রণা আগে কখনোই সে অনুভব করেনি। প্রচণ্ড ব্যথার যন্ত্রণায় ছটফট করতে লাগলো প্রতিশ্রুতি। সেই অজ্ঞাতনামা ব্যক্তির অমানবিক হিংস্র থাবা সহ্য করা তার পক্ষে অসম্ভব হয়ে পড়েছিল। ছাড়ো না আমায়, এবার ছেড়ে দিন দয়া করে, প্লিজ। মরে যাব আমি, আর সহ্য করতে পারছি না। কেঁদে কেঁদে অনুরোধ করতে থাকে লোকটা। ওর কথায় কর্ণপাত করল না সে তার নিজের শরীরের চাহিদা শেষ বিন্দু পর্যন্ত মিটিয়ে প্রতিশ্রুতিকে ছেড়ে দিল। তারপর চোখের বাঁধনটা খুলে দিয়ে দ্রুত বাইরে চলে যায়। চোখ মেলে কোনো ক্রমে বিছানার উপরে উঠে বসলো প্রতিশ্রুতি। ওর সারা শরীর যেন অবশ হয়ে আছে। বিছানার চাদরের উপরে রক্তের দাগ স্পষ্ট।
একটু পরেই পাশেই একটা চশমার ভাঙা অংশ চোখে পড়ে প্রতিশ্রুতি। লোকটার সাথে হাতাহাতি করার সময় চশমার ফ্রেম থেকে একটা গ্লাস আলাদা হয়ে গিয়েছিল, সেটা এখন মনে করতে পারছে না প্রতিশ্রুতি। প্রথমেই ড্রয়ারের পাওয়া চশমার ভাঙা অংশটা যেন সেই রাতের বিছানায় পড়ে থাকা চশমাটার অংশ বিশেষ। আকস্মিক নিজের মনটা এক অজানা ভয়ে কেঁপে উঠল প্রতিশ্রুতির। এরপর রাতে ওই ঘরের থেকে প্রতিশ্রুতিকে উদ্ধার করা হয়। পুলিশ অনেক খুঁজে তদন্ত চালিয়েও ধর্ষকের সন্ধান পেল না। জীবনের কালো অধ্যায় ধীরে ধীরে মুছে যেতে থাকে প্রতিশ্রুতির জীবন থেকে। কিন্তু আজকে আবারও সেই স্মৃতি যেন মাথাচাড়া দিয়ে উঠল তার। এই প্রথমের ভেতরে কিছু একটা তো নিশ্চয়ই চলছে, নয়তো একটা পূর্ণবয়স্ক মানুষ সে কিনা শারীরিক সম্পর্কের মানে বোঝে না। এও হয়, এমনটাও তো হতে পারে ও সবটা জানে, সবটা বোঝে, শুধু একটা মুখোশ পরে আছে। কিন্তু কেউ কোনো কারণ ছাড়াই এরকম একটা বোকা হাপা গোবা সেজে কেন থাকতে যাবে? তবে কি সেদিনের সেই ধর্ষণ আর আজকের টিভিতে দেখা ঘটনার সাথে কোনো যোগাযোগ আছে প্রথমের? না, আর কিছুই ভাবতে পারছে না প্রতিশ্রুতি। যে যতই এই বিষয়টা নিয়ে ভাবতে যাচ্ছে, মাথাটা ক্রমাগত ভারী হয়ে আসছে তার। সেই রাতের ব্যক্তি যদি প্রথম হয়ে থাকে, তবে তো তার চেনার কথা প্রতিশ্রুতিকে। সব কিছু যেন ওকে ও বিয়ে করতে গেল না। নিজের স্বামীর বিষয়ে অহেতুক চিন্তা করছে প্রতিশ্রুতি। দু একটা ঠুনকো আন্দাজি প্রমাণের জন্য নিজের সহজ সরল স্বামীকে সন্দেহ করাটা চরম অন্যায় হচ্ছে তার। ড্রয়ারটা খুলে ভেতরের জিনিসগুলো ভালো করে দেখতে থাকে প্রতিশ্রুতি। সেইভাবে দেখার মতো কিছুই চোখে পড়ল না। হঠাৎই খুঁজতে খুঁজতে একটা কাগজের খাম চোখে পড়ল তার। খামটা ড্রয়ার থেকে বের করে খুলে দেখতে লাগলো প্রতিশ্রুতি। ভেতরে কতগুলো ছবি বেরিয়ে আসলো, সবগুলোই মেয়েদের ছবি। এদের আগে কখনো দেখেনি প্রতিশ্রুতি। কিন্তু মেয়েদের ছবি ওর স্বামীর ড্রয়ারে এলো কী করে, কিছুই বুঝতে পারছে না। ওর জানা মতে প্রথম তেমন কোনো আগ্রহ নেই মেয়েদের ব্যাপারে। তবে ওর কাছে এতগুলো মেয়ের ছবি আসলো কোথা থেকে? এগুলো ও নিজে রেখেছে নাকি অন্য কেউ রেখে দিয়েছে, কে জানে। একটু পরেই মনে হলো কেউ একটা ওর কাঁধে হাত রাখলো পেছন থেকে। চমকে উঠল প্রতিশ্রুতি। কি ব্যাপার, আপনি আপনি এত তাড়াতাড়ি ফিরে এলেন? প্রথমে উদ্দেশ্য করে বলল, কেন? আমি আসাতে কি খুব অসুবিধা হলো তোমার? না না, অসুবিধা হবে কেন? আপনার ঘরে আপনি ছাড়া আর কে আসবে? তোমার হাতে কি এগুলো? কি লুকিয়ে রেখেছো? তেমন কিছু না, ড্রয়ারের ভেতরে পেলাম। তুমি আমার অনুমতি ছাড়া ড্রয়ারে হাত দেবে না কখনো। যেগুলো বের করেছো রেখে দাও। এই প্রথমকে রাখতে দেখলো প্রতিশ্রুতি। ওর রাগ করেও জানে সত্যি জানা ছিল ওর। বেশ অবাকই হলো প্রথম এই ব্যবহারে। কি হলো, তাকিয়ে আছো কেন? রাখতে বলছি না? হ্যাঁ হ্যাঁ, রাখছি। প্রতিশ্রুতি ড্রয়ারের ভেতরে চশমা আর কাগজগুলো রেখে দিল। প্রথম একটু স্বাভাবিক হয়ে আগের থেকে। দেখো, সরি, আমি কখনো কারোর ওপরে রাগ করি না। আজ জানি না কেন রাগ হলো আমার। তুমি কিছু মনে করো না। আপনার বউ তো আমি, আপনি শাসন করবেন না তো কে করবে? আমি রাগ কেন করতে যাব? হ্যাঁ, এই বউ বউ বলবেন একদম। ভীষণ লজ্জা লাগে আমার। ন্যাকা এসেছে, লজ্জাবতী নারী। এটা কে জুটেছে কপালে আমার? মনে মনে ভাবতে থাকে প্রতিশ্রুতি। কিছু বললেন? না না না, কিছু বলিনি। আচ্ছা, আপনাকে আমার বউ বলবো না তো কি বলবো আমি? বুঝতে পারছি ভীষণ লজ্জা লাগে আপনার। জানি না কি বলবে। এইভাবে স্বামী বউ একদম বলো না আমার সামনে। এছাড়া যা খুশি দেখো। এই বলে ঘর থেকে বেরিয়ে গেল প্রথম। স্বামীর চলে যাবার দিকে চেয়ে একটা হাসি দিল প্রতিশ্রুতি। কিন্তু তার মনে একটা খটকা এখনো রয়ে গেছে। সেটা হলো ছবিগুলো। এই ছবিগুলো কাদের আর এই ঘরেই বা কেন, সেটা আর তার জানা হলো না। এরপর দুপুরবেলা বাবার বাসা থেকে একটা ফোন কল আসে প্রতিশ্রুতির। প্রথমকে বলে প্রথম যেতে চাইল না, তাই বাধ্য হয়েই প্রতিশ্রুতিকে একাই যেতে হলো। যদিও বিকেলেই ফেরার সিদ্ধান্ত হয়েছে, কিন্তু নিজের বাড়ি থেকে বেরোতে প্রায় সন্ধ্যা হয়ে আসলো প্রতিশ্রুতি। যদিও ও বাড়ির লোক রাতটা থেকে যেতে বলে, কিন্তু প্রথমের কথা চিন্তা করে বাসার উদ্দেশ্যে রওনা দিল সে। রাত তখন প্রায় 8:30। রাস্তার জ্যামের মাঝে গাড়ি দাঁড়িয়ে আছে প্রতিশ্রুতির। অধৈর্য হয়ে চারিদিকে সে চোখ বোলাচ্ছে আর অপেক্ষা করছে কখন জ্যামটা কাটবে।
হঠাৎই নিজের চোখে একটা অদ্ভুত আর অসংলগ্ন জিনিস আবিষ্কার করে প্রতিশ্রুতি। রাস্তার বিপরীত পাশে একটা গলির ভিতরে যেন প্রথমকে যেতে দেখলো। ওর সাথে 2-3 জন লোক, সবার চেহারা কেমন যেন একটা গুন্ডা গুন্ডা ভাব স্পষ্ট। বিষয়টিকে বোঝার জন্য গাড়ি থেকে একা নেমে পড়ল। তারপর সে রাস্তায় দাঁড়িয়ে থাকা গাড়িগুলোকে পাস করতে করতে গলিটার ভেতরে ঢুকলো। এই গল্পের মূল লেখক এখন আইডি নাম প্রদীপ চন্দ্র তিয়াস। কেউ অন্য নাম দিয়ে কপি করার চেষ্টা করলে অনুগ্রহ করে পূর্বক আমাদের আইডিতে যোগাযোগ করে বিষয়টা অবহিত করুন। লোকগুলো খানিকটা দূরে আছে ওদের পালের গোদাকে ঠিক দেখা যাচ্ছে না, কারণ তাকে আড়াল করে পেছনে ছেলেগুলো হেঁটে চলেছে। চুপি চুপি তাদেরকে পিছু করতে থাকে প্রতিশ্রুতি। লোকগুলো চারিদিকে তাকিয়ে একটা বাসার ভেতরে ঢুকে পড়ল। প্রতিশ্রুতি এক দৌড়ে সেই বাসাটার কাছে যায়। বাসার সামনে আধখোলা জানলাটা দিয়ে উকি মারতেই যা দেখতে পেল নিজেকে স্থির রাখতে পারল না প্রতিশ্রুতি। হে সৃষ্টিকর্তা, এটা কি দেখছি আমি? এ তো প্রথম। ও এখানে কি করছে? প্রথমে বেশভূষা সম্পূর্ণ অন্যরকম। সেই ছিমছাম সাদামাটা সহজ সরল প্রথমের সম্পূর্ণ উল্টো, এবং সব কিন্তু গলার স্বর। সেটা তো আর পাল্টানো সম্ভব নয়। প্রতিশ্রুতি স্পষ্ট শুনতে পেল ভেতরে প্রথম কিছু একটা বলছে। এই দৃশ্য দেখে ভয় গা কাঁপতে লাগলো প্রতিশ্রুতি। তার মানে ও যেটা ভাবছে সেটাই সত্যি। ওই সব কিছুর সাথে প্রথমে জড়িয়ে লোকজন চলে আসতে ওই জায়গা থেকে সরে পড়ল প্রতিশ্রুতি, কারণ ও চায় না প্রথম দেখে ফেলুক ওকে বা সন্দেহ করুক। তারপর সোজা নিজের বাসায় চলে আসলো। সারাটা পথ সে কীভাবে জার্নি করেছে এসেছে একমাত্র সেই জানে। বেডরুমের দরজাটা খুলতেই যেন মাথায় বাজ পড়ল তার। প্রথম একটা ম্যাগাজিন হাতে বিছানার উপরে শুয়ে আছে, পাশে একটা চায়ের কাপ। এ কি তুমি? এই তোমার বিকেলে আসা হলো? পরম নিশ্চিন্ত মনে নিজের স্ত্রীর উদ্দেশ্যে প্রশ্নের সুরে মারল প্রথম। ওর কথায় খানিকটা অভিমান মাখা। আপনি এখানে? আশ্চর্যের স্বরে প্রশ্ন করল প্রতিশ্রুতি। হ্যাঁ এখানে, না তো কি অন্য কোথাও থাকার কথা ছিল নাকি আমার? না, এটা হতে পারে না, এটা হতে পারে না কিছুতেই। বিড়বিড় করে কি বলছো এগুলো? আমি তো বুঝতে পারছি না কিছুই। আর তুমি এভাবে আমতা আমতা করছোই বা কেন? আপনি কখন আসলেন ঘরে? কখন আসলাম মানে কি? আমি তো সন্ধ্যা থেকে বাসায় আছি। তুমি আসতে লেট করছো বলে ভীষণ টেনশন হচ্ছিল। ইভেন ফোনও করেছি কয়েকবার, দেখো রিসিভ করনি তুমি। প্রতিশ্রুতির মাথার উপর দিয়ে যাচ্ছে সব কিছু। একটু আগেই নিজের চোখে প্রথমকে দেখে এসেছে সে, এখন কিনা প্রথম দিব্যি বসে আছে ওর সামনে। সব থেকে বড় কথা, প্রথমের ব্যবহার দ্বারা বিন্দু মাত্র মনে হচ্ছে না ও কিছু একটা লুকোচ্ছে। সেই রকম কিছু হলে ওর চোখে মুখে সেই ছাপ স্পষ্ট ফুটে উঠত। প্রথম যদি এখানেই থাকে তবে ওইখানে কে ছিল? না, বাড়ির অন্য কারোর সাথে কথা বলতে হবে এই বিষয়ে, নয়তো আজকে আর পেটের ভাত হজম হচ্ছে না প্রতিশ্রুতির। বেডরুম থেকে বেরিয়ে গেল সে। তারপর ড্রয়িং রুমে আসলো। ড্রয়িং রুমের প্রথমে ছোট ভাই সার্থক বসে টিভি দেখছে। ভাবিকে হনন করে আসতে দেখে উঠে দাঁড়ালো সে। কি হয়েছে ভাবি? সব কিছু ঠিক আছে তো? তোমার আসতে এত রাত হলো কেন? সেসব কথা পরে হবে, আগে তুমি আমার একটা কথার উত্তর দাও ভাই। কথা? কি কথা বলো? আজ সন্ধ্যা থেকেই তো বাসায় আছো তুমি, তাই না? হ্যাঁ, কিন্তু কেন? আচ্ছা, তোমার ভাইয়া কি কোথাও বেরিয়েছিল সন্ধ্যার পরে বা তারও আগে? প্রতিশ্রুতির কথা শুনে হো হো করে হাসতে থাকে সার্থক। কি হলো, তুমি হাসছো কেন? আমি কি হাসার মতো কিছু বলেছি? হা হা হা, সরি। হ্যাঁ, কি বললে তুমি? ভাইয়া সন্ধ্যার পরে বাসা থেকে বেরোবে? ওর ব্যাপারে কিছুই জানো না এখনো তুমি ভাবি? কি জানি না আমি। ও হলো একটা ভিতর হাড্ডি। সন্ধ্যার পরে বাথরুমে যেতে পর্যন্ত মানুষ লাগে ওর। একা একা যেতে পারে না। বাসা থেকে বের হওয়া তো দুঃস্বপ্ন। বুঝেছি। আজকে বেরিয়েছিল কিনা বলো। না, আমি তো দেখি সন্ধ্যার পরে নিজের ঘরে ঢুকে দরজা বন্ধ করেই ছিল। আমি 2 মিনিট আগে চা দিয়ে আসলাম। ও তাই? আচ্ছা, তুমি এই প্রশ্ন কেন করছো সেটা তো বললে না। ভাইয়াকে বাইরে দেখছিলে নাকি? কিছু না, তুমি টিভি দেখো, আমি আসছি। আর আমি যেগুলো জিজ্ঞেস করেছি তোমার ভাইয়ার সাথে শেয়ার করো না আবার। আচ্ছা, বলবো না। সার্থক আবার টিভি দেখার মনোনিবেশ করে।
প্রতিশ্রুতি সিঁড়ি বেয়ে উপরে চলে গেল। পরদিন সকালবেলা টিভি খুলতেই আরও একটা ব্রেকিং নিউজ, আবারও একটা পরিকল্পিত ধর্ষণ এবং খুন। যদিও এবার অপরাধীর থেকে কোনো ক্লু শনাক্ত করা যায়নি। সবথেকে অবাক করা ব্যাপার, ধর্ষণটা সেই জায়গায় হয়েছে যেখানে প্রথমকে গতকাল রাতেই দেখেছিল প্রতিশ্রুতি। সেই জায়গায় গত রাতে একটা মেয়েকে ধর্ষণ করে খুন করা হয়েছে। পুলিশের ধারণা এটা ওই সিরিয়াল রেপিস্টের কাজ। হন্য হয়ে পুলিশ খুঁজছে তাকে, কিন্তু কোনো কাজই হচ্ছে না। অপরাধী এত পরিকল্পিত আর সূক্ষ্মভাবে কাজগুলো করছে, পুলিশ তার পর্যন্ত পৌঁছানোর কোনো রাস্তাই খুঁজে পাচ্ছে না। প্রথম খুন খারাপই, রক্তারক্তি, ধর্ষণ এগুলো সহ্য করতে না পেরে প্রতিশ্রুতি লক্ষ্য করলো টিভি নিউজ দেখে ভীষণ ভয় পেয়ে আছে সে। এমন একটা মানুষ ধর্ষণের মতো কাজ করতে, এটা সত্যি বাস্তব, অবাস্তব আর অবিশ্বাস্য। বিকেলবেলা বাড়ির ছাদে বসে আছে প্রতিশ্রুতি। একা বসে বসে পুরো দিনের ঘটনাগুলোর কথা ভাবছে সে। হঠাৎই নিচের দিকে চোখ পড়তেই দেখে প্রায় প্রথম গ্রাউন্ড ফ্লোর থেকে বেরিয়ে রাস্তার সামনে এসে দাঁড়ালো। তারপর চারিদিকটা ভালো করে তাকাতে থাকে। ওর আচরণ বড্ড সন্দেহজনক মনে হচ্ছে প্রতিশ্রুতির কাছে। কেমন জানি একটা আতঙ্ক বা লুকোচুরি ভাব দিয়ে দাঁড়িয়ে আছে সে ওর স্বামী। চারদিকটা চোরের মতো ওইভাবে তাকিয়েই বা দেখছে কেন? কি ঘটছে ব্যাপারটা দেখতে হয়। এই ভেবে প্রতিশ্রুতি তাড়াতাড়ি ছাদ থেকে নেমে গেল। তারপর লিফট করে সোজা গ্রাউন্ড ফ্লোরে। ওর চোখের সামনে থেকে প্রথম একটা ক্যাবে উঠে পড়ল। তারপর ড্রাইভারকে নির্দেশ করে সে এগিয়ে যায় সামনে। না, কিছু তো একটা হচ্ছে। আমার এক্ষুনি প্রথম কি পিছু করতে হবে, দেখতে হবে ও ঠিক কোথায় যাচ্ছে আর কি করতে চাইছে। এখন আর হাত পা গুটিয়ে বসে থাকলে চলবে না। মনে মনে ভাবল প্রতিশ্রুতি। তারপর সে একটা ট্যাক্সি করে প্রথমকে ফলো করতে থাকে। রাস্তার গাড়ির সংখ্যা কম ছিল বলে খুব সহজেই প্রথমকে ফলো করা যাচ্ছিল, নয়তো এতক্ষণে হয়তো গাড়ির ভিড়ে হারিয়ে ফেলতে হতো। হঠাৎই মনে হলো প্রথম গাড়িটা থেমে গেল। কাছে এসে দেখলো সত্যি তাই। গাড়ি থামিয়ে প্রথমে একটা বিল্ডিংয়ের ভেতরে ঢুকলো। ঢোকার আগে চারপাশটা তাকিয়ে নিল সে। এই দৃশ্য দেখে প্রতিশ্রুতি তার গাড়ি থামিয়ে বিল্ডিংটার সামনে এসে দাঁড়ায়। সে ভাবছে এখন তার ভেতরে যাওয়া ঠিক হবে কিনা। কি করব বুঝতে পারছি না। ভেতরে যাব না, এখানেই দাঁড়িয়ে থাকবো। কিন্তু এখানে দাঁড়িয়ে থাকলে ভেতরে কি হচ্ছে জানবো কি করে? আর প্রথম ওই বা লুকিয়ে একা একা এমন একটা ফাঁকা জায়গায় কেন আসলো জানতে হবে আমায়। নিজের মন থেকে অনুমতি নিয়ে বিল্ডিংয়ের ভেতরে ঢুকলো প্রতিশ্রুতি। বিল্ডিংয়ের কাজ এখনো শেষ হয়নি। ভেতরে তেমন লোকজন আছে বলেও মনে হচ্ছে না। এমন একটা জায়গায় প্রথমের কি বা কাজ মাথাতেই ঢুকছে না প্রতিশ্রুতি। ধীর স্বর্ণপর্ণে পা টিপে টিপে এগিয়ে যেতে লাগলো প্রতিশ্রুতি। কোথাও প্রথমকে দেখা যাচ্ছে না, তবে এই বিল্ডিংয়ের ভেতরেই ঢুকেছে এটা নিশ্চিত। হঠাৎই একটা পায়ের আওয়াজ ভেসে আসলো প্রতিশ্রুতির ভেতর থেকে। আচমকা ভয়ে আটকে উঠল সে। পেছনে তাকাতে যাবে ঠিক তখনই পেছন থেকে তার মাথায় সৎ জোরে আঘাত করলো। মুহূর্তেই একটা অস্ফুট চিৎকার দিয়ে মাটিতে লুটিয়ে পড়ল প্রতিশ্রুতি। চোখ মেলেই নিজেকে একটা রুমের ভেতরে আবিষ্কার করলো প্রতিশ্রুতি। মাথায় প্রচণ্ড ব্যথা করছে তার, তবে জায়গাটা ভীষণ পরিচিত মনে হলো তার কাছে। মনে হচ্ছে আগেও যেন এই জায়গাতে এসেছে ও, কিন্তু এই অবস্থায় ঠিক মনে করতে পারছে না। একটু পরে ঘরের ভেতরে কেউ এসে ঢুকলো। লোকটাকে দেখেই মুহূর্তেই চমকে উঠল প্রতিশ্রুতি। এ কি তুমি? আমি তোমার বাড়িতে এলাম কি করে? তার আগে বলো, ওই বিল্ডিং এ কি কাজ ছিল তোমার? আর কারা ছিল ওরা? কেউ একটা তোমার মাথায় আঘাত করে ফেলে রেখে দিয়েছিল। ক্রমে ক্রমে সব কিছু মনে পড়তে থাকে প্রতিশ্রুতির। প্রথমকে ফলো করতে করতে সেই বিল্ডিং পর্যন্ত পৌঁছানো, তাকে খুঁজতে থাকা, তারপরে পেছন থেকে কারোর দ্বারা মাথায় আঘাত, সব কিছু পরিষ্কার হতে থাকে প্রতিশ্রুতির কাছে। কি হলো, কোনো কথা বলছো না যে? কি বলবো আর আমি? আচ্ছা, তুমি আমায় বাঁচিয়ে এনেছো তাই না? আচ্ছা, তুমি ওই জায়গাটায় কি করে পৌঁছালে? কি করে পৌঁছলাম মানে? আমি ওইখানেই ছিলাম। তুমি তো আমার পেশাটা জানো নাকি আমার সাথে সাথে সেটাও ভুলে গেছো? আমি তোমাকে আজও ভুলিনি নির্জন, আর তুমি যে একজন ইঞ্জিনিয়ার সেটাও ভুলিনি। বাহ, ধন্য হলাম তোমার মুখে নিজের নামটা উচ্চারিত হতে শুনি। ইনসাল্ট করছো আমায়? তোমায় ইনসাল্ট করার স্পর্ধা আছে আমার। তবে কি অভিমান করছো আমার উপরে? অভিমান? কারো ওপর অভিমান করার জন্য অধিকারবোধের প্রয়োজন হয় শ্রুতি। আমার কি অধিকার আছে তোমার ওপর অভিমান করার? আমি এখন কে হই তোমার? আজ হয়তো অধিকার নেই, কিন্তু একদিন তো ছিল। ও,
ছিল বলছো? তাও ভালো, এখন পর্যন্ত সবকিছু ভুলে যাওনি, মনে রেখেছো। একদম মজা করো না আমার সাথে প্লিজ। ওকে, সরি। বাই দ্য ওয়ে, তুমি তো এখনো বললে না ওই বিল্ডিং এ কেন গেলে তুমি? আর ওরা কারা ছিল তোমায় আঘাত করে ওভাবে? আমি জানি ওরা কারা ছিল। হ্যাঁ, জানো না, কিন্তু একটা তো আন্দাজ করতে পারো নাকি? দেখো, আমি বিল্ডিংটা দেখার কাজেই আজকে গিয়েছিলাম ওইখানে। গিয়ে দেখি তুমি অজ্ঞান হয়ে মেঝেতে পড়ে আছো, আর 2 বা 3 জন লোক বেরিয়ে যায় সেইখান থেকে। তোমার দিকে অ্যাটেনশন দেওয়ার কারণে ওদেরকে ধরতে পারলাম না। নির্জন প্রতিশ্রুতির প্রাক্তন প্রেমিক। ওদের একসময় দুজন দুজনকে নিয়ে ঘর বাঁধার স্বপ্ন ছিল, কিন্তু বিধি কেন কোন কারণে সেই স্বপ্ন আর পূরণ হলো না। প্রতিশ্রুতি আজ অন্য ঘরের বউ। সে কি করে নির্জনের কাছে নিজের স্বামীর উপরে সন্দেহ কথা বলবে? সেটা মোটেও সমীচীন হবে না। তবে ওই বিল্ডিংয়ের প্রথম ছিল এটা তো নিশ্চিত। প্রতিশ্রুতিকে আঘাত কে করলো, আর আঘাতে যখন করলো সেটা প্রথমের কোনোভাবে চোখে পড়ল না কেন? চোখ পড়লো আজ, আর এই মুহূর্তে নিজের প্রাক্তন প্রেমিকার ঘরে শুয়ে থাকতে হতো না প্রতিশ্রুতিকে। তুমি কি কিছু ভাবছো শ্রুতি? আচ্ছা, হতে পারে তোমার কোনো প্রাইভেট বিষয়। আমি আর প্রশ্ন করে বিব্রত করতে চাইছি না তোমায়। আমি শুধু চাই তুমি সুস্থ থাকো আর ভালো থাকো। একটা প্রশ্ন করি তোমায়, কিছু মনে করো না। বলো। বিয়ে করনি নাকি এখনো সিঙ্গেল? বিয়ে? আসলে শ্রুতি, কি মনে হয় জানো, আমার ভাগ্যে সংসার করা নেই। যদি থাকতো আজকে। কি থেমে গেলে কেন? কি আজকে? না, কিছু না। আমার মনে হয় তোমার এখন বেরোনো উচিত। জানি যেতে হয়তো কষ্ট হবে, তাও যেতে হবে। তুমি আমায় পৌঁছে দেবে একটু? তোমার শ্বশুরবাড়ির লোকজন, বিশেষ করে তোমার স্বামী, আমাদের একসাথে দেখলে মাইন্ড করবে না তো আবার? না, এটা সেরকম মানুষ নয়, কেউ কিছু মনে করবে না। আচ্ছা চলো দেখা যাক কি হয়। সৃজন সত্যি খুব ভালো মনের মানুষ। প্রতিশ্রুতি ভাবতেও পারেনি ও বিয়ের পরেও এতটা ভালো ব্যবহার করবে ওর সাথে। তাও আজকে এক প্রকার জীবন বাঁচালো। প্রতিশ্রুতি সৃজনের সাথে বাইরে বেরিয়ে পড়ল। ওরা দুজন একটা ট্যাক্সি নেয়। বাসায় পৌঁছাতে পৌঁছাতে প্রায় ঘন্টা খানেক লাগলো। নির্জন যদিও বাসা পর্যন্ত গেল না, রাস্তার মোড়েই ছেড়ে দিয়ে আসলো প্রতিশ্রুতিকে। মাথায় ব্যান্ডেজ নিয়ে বাসায় ঢুকলো প্রতিশ্রুতি। প্রথম নিজের স্ত্রীকে আহত অবস্থায় দেখে বেশ ঘাবড়ে গেল। শ্রুতি, কি হয়েছে তোমার? তুমি আঘাত পেলে কি করে? এবার সত্যি সত্যি আর নিজেকে সামলে রাখতে পারল না প্রতিশ্রুতি। আমার কি হয়েছে না হয়েছে সেটা আপনার না জানলেও চলবে। তার আগে বলুন, আপনি আজকে বাসা থেকে বেরিয়ে কোথায় গিয়েছিলেন? এ কি হলো? তুমি এইভাবে রেগে কথা বলছো কেন? আমি কোথায় গিয়েছিলাম মানে? আমি স্পষ্ট দেখেছি আপনাকে বাসা থেকে বেরিয়ে যেতে। মিথ্যা বলার চেষ্টা একদম করবেন না। আমি কোথাও যাইনি শ্রুতি, বিশ্বাস করো আমায়। আর তুমি আমার সাথে এইভাবে কথা বলছো কেন? কি হয়েছে বলবে? প্রথমের সাথে এখন এরকম ভাবে কথা বলা সত্যিই ঠিক হচ্ছে না। মাথা গরম করে ভুলভাল স্টেপ নিলে বিপদ আরো বাড়বে। এর থেকে যা করার ঠান্ডা মাথায় সংযত হয়ে করাটাই উত্তম। এই ভেবে নিজেকে শান্ত করলো প্রতিশ্রুতি। না, কিছু হয়নি, আমি আছি। কিছু হয়নি মানে? তোমার মাথায় ব্যান্ডেজ কেন? আগে এক গ্লাস পানি আনুন আমার জন্য প্লিজ, খুব তেষ্টা পেয়েছে। প্রথমে কিছু নিয়ে ছুটে যায় পানি আনার জন্য। প্রতিশ্রুতি প্রথমকে যতই দেখতে ততই অবাক হচ্ছে। কতটা কেয়ারিং ও! স্ত্রীকে আহত অবস্থায় দেখে ওর চেহারাটাই বদলে গিয়েছে একেবারে, যেন নিজের সবটুকু উজাড় করে দিতে চাইছে। এমন একটা মানুষকে সন্দেহ করতেও মন বাধা দিচ্ছে প্রতিশ্রুতির। কিন্তু আজকে সে প্রথমকে নিজের চোখে সন্দেহজনকভাবে বেরিয়ে যেতে দেখেছে। ওর সেই দেখা মিথ্যে হয় কি করে? একটু পরে প্রথম এক গ্লাস পানি নিয়ে ছুটে আসলো। প্রতিশ্রুতি পানির গ্লাসটা হাতে নিয়ে ঢক ঢক করে পুরোটা সাবার করে দিল। তারপর ধীরে ধীরে সোফার উপরে গিয়ে বসে। আচ্ছা, কি হয়েছে এবার তো বলো। তোমার মাথা আঘাত লাগলো কি করে? কে করেছে এই অবস্থা তোমার? আমি জানি না। জানো না? জানো না মানে কি? আমি সত্যিই জানি না। কিন্তু কেউ তোমাকে কেন মারতে যাবে? আর বাঁচালোই বা কে তোমায়? আমি বলতে চাইছি, তোমার চিকিৎসা কে করলো? নির্জন আমায় দেখতে পেয়ে ওর বাসায় নিয়ে যায়, সেখানেই ট্রিটমেন্ট হয় আমার। প্রতিশ্রুতির প্রাক্তনের নাম নির্জন। গত পর্বে তাড়াহুড়ো করে লিখতে গিয়ে নাম বিভ্রান্ত করে ফেলেছি। এর কারণে আন্তরিক দুঃখিত। নির্জনের কথা শুনে যেন অবাক হলো প্রথম। নির্জন? নির্জনকে? ইস, মুখ ফসকে এভাবে নির্জনের নামটা বেরিয়ে আসা ঠিক হয়নি,
কিন্তু এখন ওর কথা চেপে গেলে প্রথম আরো বেশি করে সন্দেহ করবে হয়তো। মনে মনে ভাবলো প্রতিশ্রুতি। কি হলো বলো? নির্জন আমার এক পুরনো বন্ধু। মাঝখানে দীর্ঘদিন পরিচয় ছিল না ওর সাথে। আজকে বহু বছর পরে দেখা হলো। ওই আমায় উদ্ধার করে ওর বাসায় নিয়ে যায়। ও আচ্ছা, বুঝতে পারলাম। কিন্তু তুমি কখন আবার সেই ভদ্রলোকের কথা তো বলনি। বলিনি, কারণ বলার প্রয়োজন হয়নি। তাছাড়া আমি নিজেও ভুলেই গিয়েছিলাম, ওকে মাথায় ছিল না। আচ্ছা, যা হয়েছে হয়েছে। তুমি ভালোই ভালোই বাসায় ফিরে এসেছো, এই অনেক। এবার বেডরুমে চলো, রেস্ট নেবে। প্রথম প্রতিশ্রুতিকে নিয়ে বেডরুমে চলে গেল। তারপর ওকে বিছানায় শুইয়ে দেয়। প্রতিশ্রুতি এখন পুরোপুরি সুস্থ বলা যায়। এদিকে তখন সন্ধ্যা হয়ে এসেছে প্রায়। একটু পরে নির্জনের কল আসলো প্রতিশ্রুতির ফোনে। এমনিতেই প্রথম নেই এখন রুমে, তাই নির্দ্বিধায় ফোন রিসিভ করলো প্রতিশ্রুতি। বাসায় পৌঁছেছো তো ঠিক মতো? হ্যাঁ, পৌঁছেছি। শরীরের কি অবস্থা এখন তোমার? এই তো মোটামুটি, অনেকটাই ভালো। কি করছো এখন? খাবার দাবার খেয়েছো কি? না, এখনো খাইনি। প্রথম আমার হাজবেন্ড আর ওর ছোট ভাই, ওরা দুজন রান্না করছে। বাহ, ভালোই তো। ওরা তোমার খুব টেক কেয়ার করে, তাই না? হ্যাঁ, করে। আচ্ছা, তুমি কোথায় এখন? বাসায়? না, আমি অফিসে আছি, একটু পরে বাসায় ফিরবো। ঠিক আছে, কাজ শেষ করে বাসায় যাও। আমি দেখি ওর কত দূর হলো। ওকে, গুড বাই, টেক কেয়ার। ফোনটা রেখে কিচেনের দিকে গেল প্রতিশ্রুতি। ওদের রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে ইতিমধ্যেই। সবাই খেয়ে দিয়ে যে যার রুমে চলে যায়। সার্থক ওর ঘরে আছে। এদিকে প্রথম আর প্রতিশ্রুতি ওদের ঘরে। তখন রাত প্রায় 10টা ওভার। তুমি কিন্তু আমাকে সেই জিনিসটা শেখালে না। কোন জিনিসটা? আরে ওই যে সেদিন বাসর রাতে তোমায় যেটা জিজ্ঞেস করেছিলাম। ও, মেয়েদের সন্তান কি করে হয়, তাই তো? হুম। কি করে শেখাতাম? আপনি তো নিজেই আমাকে কথা শুনিয়ে উঠে গেলেন। ওটা তো লজ্জার কারণে বলেছিলাম। তো আজ কি লজ্জা করছে না? হ্যাঁ, করছে, তবে কম, একটু একটু। আপনি আমার সাথে মজা করছেন, তাই না? আমি জানি আপনি সব জানেন, সব বুঝতে পারেন। শুধু শুধু বোকা বানালেন আমায়। না, বিশ্বাস করো, আমি কিচ্ছু জানি না। আর তোমাকে বোকা বানানোর কোনো ইচ্ছে নেই আমার। সত্যি বলছেন? আমার কিন্তু বিশ্বাস করতে কষ্ট হচ্ছে। হ্যাঁ, সত্যি বলছি। ঠিক আছে, তবে শেখাচ্ছি। এই বলে প্রতিশ্রুতি ঝপ করে প্রথমের উপরে উঠে পড়ল। ভয় যেন প্রথমের কাছুমাছু অবস্থা। কি হলো? এত ভয় পেলে চলে? আমার বুক কাঁপছে, প্লিজ ছেড়ে দাও আমায়। না, আজকে আর ছাড়ছি না আপনাকে। আজকে আমি শিখিয়েই ছাড়বো, আর শুধু শুনবো না। আজকে আপনাদের সন্তানের থাক যাকে, সে কথা। প্রতিশ্রুতি প্রথমের শার্টটা খুলে ফেলল। এরপর ওর মুখের কাছাকাছি গিয়ে ঠোঁটের উপরে একটা চুমু দিল। যে পুরুষ কোনো মহিলার সংস্পর্শে এতটা নাজেহাল হয়ে পড়ে, সে আর যাই হোক রেপ করতে পারে না। তাও আমরা সিরিয়াল রেপিস্টের মতো কিছু। এটা অসম্ভব। যাই ঘটে যাক না কেন, প্রথমের উপর থেকে সব সন্দেহ যেন দৃঢ়ভূত হয়ে যাচ্ছে প্রতিশ্রুতির। প্রথমে লজ্জা আর ভয় কেটে যাচ্ছে ধীরে ধীরে। প্রতিশ্রুতি 2 হাত দিয়ে শক্ত করে জড়িয়ে ধরল নিজের স্বামীকে। তারপর তার মাথাটাকে চেপে নিজের গলার অঞ্চলের সাথে মিশিয়ে একাকার করে নিল। প্রথমে একটা চাদর টেনে নেয় ওদের দুজনের উপরে। এরপর আর কারোর মুখ থেকে কোনো কথা বেরোলো না, শুধু ভালোবাসার আদান প্রদানের পালা বদল চলতে থাকে। আর রেশ ধরে মাঝে মাঝে নরম কাঠের বিছানায় আন্দোলিত হচ্ছে। তার সাথে সাথে দুজন নরনারীর নিঃশ্বাসের শব্দ। এরপর আর কি হয়েছে না হয় পাঠকরা নিজেদের দায়িত্বে বুঝে নেবেন। রাত প্রায় 1টা। হঠাৎই ঘুম ভেঙে গেল প্রতিশ্রুতির। পাশ ফিরে দেখে প্রথম নেই বিছানায়। বুকটা যেন ধরফর করে উঠল তার। কি হলো ব্যাপারটা? এত রাতে প্রথম কোথায় গেল? বাথরুমে গেলেও ও তো একা যায় না কখনো। লাইটটা অন করে চারিদিকে খুঁজতে লাগলো প্রতিশ্রুতি। ঠিক তখনই একটা ফোন কলের মৃদু আওয়াজ আসলো। এইটা তো প্রথমের ফোনের রিংটোন মনে হচ্ছে। তার মানে ওর ফোন ঘরেই আছে, ফোনটা আর কোথাও নাই। প্রথমে বালিশের নিচেই ছিল, তাই শব্দটা স্পষ্ট আসছিল না। কিন্তু এত রাতে প্রথমকে কে আবার ফোন দিল? কি এমন কথা আছে তার সাথে ওর, তাও এত রাতে? কৌতূহলবশত ফোনটা রিসিভ করে প্রতিশ্রুতি। ওপাশ থেকে একটা সুপরিচিত কণ্ঠ ভেসে আসলো তার কানে। কি হলো প্রথম? ফোন ধরতে এত দেরি হলো কেন?
কণ্ঠস্বরটা শুনে যেন মাথায় বাজ পড়ল প্রতিশ্রুতির। নিজের কানকে বিশ্বাস করতে পারছে না সে, কারণ আওয়াজটা আর কোনো নয়, নির্জনের ছিল। তার মানে নির্জন আর প্রথম একে অপরকে চেনে, কিন্তু সেটা কি করে সম্ভব হতে পারে? আর ওরা একে অপরকে চিনবেই যখন দুজনের কেউ স্বীকার করলো না কেন, সেটা কি এমন সম্পর্ক আছে ওদের দুজনের ভেতরে? কিন্তু এই সময়ে আর এত রাতে প্রথম কোথায় গেল? প্রতিশ্রুতি খুঁজতে থাকে তাকে। হঠাৎই অন্ধকারে কারোর সাথে একটা ধাক্কা খেলো সে, অমনি আটকে উঠল সে। কে কে এখানে? আমি প্রথম, তোমার হাজবেন্ড। আপনি আপনি এত রাতে কোথায় গিয়েছিলেন? আমি এদিকে খুঁজে মরছি আপনাকে। কোথায় আর যাব, একটু ছাদে গিয়েছিলাম। আপনি ছাদে গিয়েছিলেন রাতে, তাও একা একা? আচ্ছা, এখন কি অন্ধকারে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলবে? আগে ঘরে চলো। প্রথম আর প্রতিশ্রুতি ওদের বেডরুমে আসলো। প্রতিশ্রুতির হাতে নিজের ফোনটা দেখে বেশ অবাক হলো প্রথম। এ কি? এটা তো আমার ফোন। তুমি আমার ফোন নিয়ে কি করছো? কেন? ফোনটা ধরে খুব অন্যায় করে ফেলেছি বোধহয়। ন্যায় অন্যায়ের কথা জানি না, তুমি আমার ফোন ধরলে কেন? আগে তার উত্তর দাও। প্রথম, আমি আপনার স্ত্রী হই, আপনার কোনো জিনিসের ওপর পূর্ণ অধিকার আছে আমার। তুমি এরপর আমাকে না বলে কোনো জিনিসে হাত দেবে না। আমি বুঝতে পারছি না কি এমন আছে এই ফোনে যা আপনি মনে হয় ভয় পেয়ে আছেন আমি ফোনটা ধরাতে। আচ্ছা, কেউ কি কল দিয়েছিল নাকি? কেন, কেউ কল দেবার কথা ছিল নাকি? প্রতিশ্রুতি কল লিস্ট থেকে নির্জনের নাম্বারটা মুছে ফেলেছে, যাতে প্রথম কিছু বুঝতে না পারে, কারণ সে চায় না প্রথম কোনো কারণে সন্দেহ করুক তাকে। তবে ও আরও বেশি সতর্ক হয়ে যেতে পারে, তখন আর চাইলেও কিছু জানতে পারবে না প্রতিশ্রুতি। একবার ভেবেছিল নিজের স্বামীর কাছে নির্জনের কথা জিজ্ঞাসা করবে, কিন্তু পরে ভেবে দেখলো প্রথম কিছুতেই নির্জনের সাথে ওর সম্পর্কের কথা স্বীকার করবে না। সেটা করার হলে বিকেলে এভাবে চিনেও না চেনার ভান করতো না। কি হলো বললেন না যে? বিশেষ কারোর ফোন করার কথা ছিল নাকি? না, কে আর ফোন করবে আমার কাছে, তাও এত রাতে? দেখো, আমার পার্সোনাল জিনিসে কেউ হাত দিক, এটা ঠিক পছন্দ করি না আমি। আমি ছোটবেলা থেকেই এরকম। তুমি প্লিজ আমার ব্যবহারে কষ্ট পেও না। প্রতিশ্রুতি স্পষ্ট দেখতে পাচ্ছে প্রথম মিথ্যে কথা বলছে, কিন্তু এই মুহূর্তে কিছু বলতে পারছে না তাকে। ওর চোখ মুখ দেখে স্পষ্ট বুঝতে পারছে প্রথম বেশ ভয় পেয়ে আছে। হয়তো নির্জনের সাথে ওকে যোগাযোগের কথা প্রতিশ্রুতি জেনে গেল কিনা সেই ভয়ে। ঠিক আছে, তুমি যখন চাইছো না তোমার পার্সোনাল কোনো জিনিসে হাত দেব না আমি, কিন্তু এত রাতে ছাদে কেন গিয়েছিলে, তাও একা একা? সেটা তো বললে না আমায়। আমি শুনেছি তুমি অন্ধকারে ভীষণ ভয় পাও। এমনি ভালো লাগছিল না, তাই ছাদে গিয়েছিলাম। একবার ভেবেছিলাম তোমায় ডেকে তুলবো, পরে কিছু একটা ভেবে একাই চলে গেলাম, আর কিছু না। প্রথমের এই কথার ভেতরে যেন কোথাও মিথ্যের গন্ধ পাচ্ছে প্রতিশ্রুতি। ও কিছুতেই বিশ্বাস করতে পারছে না নিজের স্বামীর কথা। প্রথমকে অবিশ্বাস বা সন্দেহ করার কোনো ইচ্ছা নেই প্রতিশ্রুতি। ও বারবার চায় ওর নিজের স্বামীর প্রতি সকল অবিশ্বাস, সন্দেহ যেন ভুল প্রমাণিত হয়। তবে হেরে গিয়েও জিতে যায় প্রতিশ্রুতি, কিন্তু প্রথমের কার্যক্রমে বারবার ওকে সন্দেহ করতে বাধ্য করে। আজকে নির্জনের ফোন কল সন্দেহকে আরও কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। আচ্ছা, ওটা নির্জনের ফোন কল ছিল তো, নাকি বুঝতে কোনো ভুল হলো প্রতিশ্রুতির? যদিও নির্জনের ফোন নাম্বার জানা নেই তার, সন্দেহটা করা হয়েছে শুধু কণ্ঠস্বর থেকে। পরদিন সকালবেলা আবারও সেই একই ব্রেকিং নিউজ। রাতে এক কিশোরীকে ধর্ষণ। মেয়েটার বয়স 14 বছর। তাকে ধর্ষণ করে খুন করা হয়েছে। তার মৃত্যু ধর্ষণের কারণেই হয়েছে, আলাদা করে খুন করা হয়নি তাকে। পুলিশ হন্যে হয়ে খুঁজছে সেই সিরিয়াল রেপিস্টকে, কিন্তু কোথাও তার কোনো হদিশ পাওয়া যাচ্ছে না। অদ্ভুত ব্যাপার, এই খুনটা খুব বেশি দূরে নয়, প্রথমদের বাসা থেকে খানিক দূরেই হয়েছে। আরও একটা বিষয় লক্ষ্য করলেও প্রতিশ্রুতি, আর সেটা হলো বাসার মেন গেট খোলা। এত সকালে সাধারণত গেট খোলা হয় না বাসার। কেয়ারটেকারকে ডেকে তুলল প্রতিশ্রুতি। আঙ্কেল, এত সকাল সকাল গেট খোলার কারণ কি? আপনাকে তো বলা হয়েছিল 7টার পরে গেট খুলতে। আমি গেট খুলবো কি আর মামুনি, কালকে রাতে চাবি তো আমার কাছে ছিল না। চাবি আপনার কাছে ছিল না মানে? কার কাছে ছিল তবে? সন্ধ্যাবেলা বড় মালিক, মানে তোমার হাজবেন্ড, চাবিটা নিয়েছিল আমার কাছ থেকে। কেয়ারটেকার কথা শুনে বেশ অবাক হলো প্রতিশ্রুতি। আপনার কাছ থেকে চাবি নিয়েছে মানে? আমি যতদূর জানি বাসায় তো ডুপ্লিকেট চাবি আছে। তবে বড় সাহেব বললেন চাবিটা নাকি হারিয়ে গেছে,
তাই উনি আমার কাছ থেকে চাবি চেয়েছিলেন। আচ্ছা, আপনি চাবি নেবার কারণ জিজ্ঞেস করেননি? না, জিজ্ঞাসা করিনি তো। আর আমি কেনই বা জিজ্ঞাসা করতে যাব মামুনি? মালিকের নিশ্চয়ই কোনো কাজ ছিল, তাই নিয়েছে। আচ্ছা, বুঝতে পেরেছি, আপনি যান। প্রতিশ্রুতি নিশ্চিত প্রথম রাতে বাইরে বেরিয়েছিল, তার মানে ওদের ছাদে যাওয়ার কথা মিথ্যে ছিল। কিন্তু এত বড় একটা মিথ্যে কেন বলল প্রথম? কিছু মাথায় ঢুকছে না প্রতিশ্রুতির। না, প্রথমকে বড্ড ছাড় দেওয়া হয়ে যাচ্ছে। ওকে এবার কিছু জিজ্ঞেস করতেই হবে। ওর থেকে রাতে বাসা থেকে বেরিয়ে যাবার কারণ জানতেই হবে, তাতে যাই হয়ে যাক। এই ভেবে প্রতিশ্রুতি গেট থেকে বাসার সিঁড়ির দিকে পা বাড়াতে ঠিক তখনই একটা লোক এলো। তার হাতে একটা পার্সেলটা প্রতিশ্রুতির নামে। লোকটা পার্সেল দিয়ে চলে যায়। গেটের সামনে দাঁড়িয়েই পার্সেলটা খুলল প্রতিশ্রুতি। এর ভিতরে একটা চিঠি আছে মনে হচ্ছে। খোলার পর তার ধারণাটা সঠিক প্রমাণ হলো। চিঠিটা খুলতেই দেখলো ভেতরে কয়েকটা লাইন লেখা। 249টা ডান, আর একটা মাত্র রেপ বাকি, তবে 250 হবে। আর এটাই হবে আমার জীবনের শেষ রেপ, আর সেটা তোমার দ্বারা পূর্ণ হতে চলেছে। তৈরি থেকো। লেখাগুলো পড়ে ভয়ে আর আটকে হাত পা কাঁপতে লাগলো প্রতিশ্রুতির। চিঠিটা কে পাঠালো তার কাছে? তার কোনো নাম বা ঠিকানা উল্লেখ নেই। তবে যেই পাঠাক না কেন, সে যে একজন ভয়ানক সাংঘাতিক লোক এই বিষয়ে কোনো সন্দেহ নেই। হঠাৎই প্রতিশ্রুতির মনে হলো কেউ যেন ওর সামনে এসে দাঁড়ালো। মুহূর্তেই চমকে উঠল সে। কি হলো, এত সকালে গেটের সামনে দাঁড়িয়ে কি করছো? না, কিছু হয়নি। কিছু না মানে? এমনি এলাম। আচ্ছা, তোমার হাতে কি ওটা? সর্বনাশ, এবার প্রথমকে কি উত্তর দেবে প্রতিশ্রুতি? এই চিঠিটা কিছুতেই দেখানো যাবে না ওকে। না, কিছু না। কিছু না বললেই হলো? আমি স্পষ্ট দেখতে পাচ্ছি একটা চিঠির মতো কিছু আছে তোমার হাতে। আরে, এটা তেমন গুরুত্বপূর্ণ কিছু না, ছেড়ে দাও। ঠিক আছে, দেখাও আমাকে। হ্যাঁ, দেখবো। তার আগে বলো তো, গতকাল রাতে কোথায় গিয়েছিলে তুমি? গত রাতে গিয়েছিলাম মানে? কোথায় যাব আমি? দেখো, আমি কিন্তু কেয়ারটেকারের কাছ থেকে জেনেছি গেটের চাবিটা তোমার কাছেই ছিল। আর সকালে এসেই দেখতে পেলাম গেটটা খোলাই আছে। তার মানে কি দাঁড়ালো? প্রতিশ্রুতির মুখ থেকে কথাগুলো শোনার পরে যেন এক প্রকার ঘাবড়ে গেল প্রথম। তুমি কি সন্দেহ করছো আমায় কোনো কারণে? না, তোমার সন্দেহ কেন করব আমি? শুধু এইটুকুই জানতে চেয়েছি রাতে কোথায় ছিলে তুমি। তুমি তো জানো গত রাতে একটা ধর্ষণ হয়েছে আমাদের এলাকায়। হ্যাঁ, নিউজে দেখলাম, কিন্তু রাতে কোথাও যাইনি আমি। গেটটা আমি কিছুক্ষণ আগেই খুললাম। ইনফ্যাক্ট সার্থক বেরিয়েছিল জগিং করতে। তুমি তো জানো ও সকালে জগিংয়ে বের হয়। আজ একটু আগে বের হয়েছিল মনে হয়। এবার কাগজটা দেখাও। আচ্ছা, আগে বাসায় চলো, পরে দেখাচ্ছি। এবার চলো। প্রতিশ্রুতি নিজের স্বামীকে কোনো রকম একটা বুঝ দিয়ে বাসায় নিয়ে গেল। প্রথমকে এই চিঠিটার ব্যাপারে কিছুই বলতে চায় না সে, তবে সমস্যা আরও বাড়তে পারে। আগে সে জানতে চায় চিঠিটা ঠিক কে পাঠিয়েছে, কার ইন্ধন আছে এই ব্যাপারে। কিন্তু যাই হয়ে যাক না কেন, মন থেকে ভয়টা যেন কিছুতেই কাটছে না প্রতিশ্রুতি। না জানি কখন কি হয়ে যায়। একটা অজানা বিপদের আশঙ্কায় প্রহর গুনতে হচ্ছে তাকে। এভাবে সারাটা দিন কেটে গেল। রাতের বেলায় প্রায় 1:30টার দিকে ঘুম ভেঙে গেল প্রতিশ্রুতির। হঠাৎই মনে হলো ও নিজের বাড়িতে নেই, একটা গাড়ির ভিতরে আছে সে, আর গাড়িটা চলছে। সব কিছু একটা দুঃস্বপ্নের মতো মনে হতে লাগলো প্রতিশ্রুতির কাছে। কিন্তু না, ধীরে ধীরে বুঝতে পারলো যা ঘটছে সবই সত্যি। কেউ প্রতিশ্রুতিকে একটা ট্যাক্সি বন্দি করে কোথাও নিয়ে যাচ্ছে। কিন্তু কোথায় নিয়ে যাচ্ছে আর কেই বা নিয়ে যাচ্ছে কিছুই বুঝে উঠতে পারছে না সে। প্রতিশ্রুতি এটা বুঝতে পারছে না ওকে অজ্ঞান করা হয়েছিল, আর অজ্ঞান করেই গাড়িতে তোলা হয়েছে। চিৎকার করবার মতো শক্তিটুকুও পাচ্ছে না সে এই মুহূর্তে। গাড়িটা অনেকক্ষণ পরেই থেমে গেল। দুজন অপরিচিত লোক এসে প্রতিশ্রুতিকে গাড়ি থেকে নামিয়ে নিল। তারপর একটা বাসার ভিতরে চলে যায়। জায়গাটা বেশ পরিচিত লাগছে প্রতিশ্রুতির কাছে। এই তো সেই ঘরটা যেখানে প্রথমবার ধর্ষণ করা হয়েছিল তাকে। তার মানে আগেরবার যে ব্যক্তি ধর্ষণ করেছিল তাকে এটা তারই কাজ। তবে কি সকালবেলা চিঠিটা এখান থেকে এসেছিল? কেউ আছো? আমার কথা শুনতে পাচ্ছ? কেউ? কেন নিয়ে এসেছো আমায় এখানে? চিৎকার থেকে বলতে থাকে প্রতিশ্রুতি, কিন্তু চারপাশে থেকে কোনো উত্তর এলো না। কি হলো, কথা বলছেন না কেন? দেখো, আমার সাথে চালাকি করার চেষ্টা করো না একদম। আমি জানি তুমি একজন সিরিয়াল রেপিস্ট। দিনের পর দিন মেয়েদের ধর্ষণ করে তুমি তাদের খুন করছো। কেন
করছো এগুলো? কি উদ্দেশ্য তোমার? আমার সামনে এসো। হঠাৎই একটা পরিচিত গলার আওয়াজ ভেসে আসলো ঘরের বাইরে থেকে। এই, তুমি এত কথা বলছো কেন? চুপ করবে? কি ভেবেছো তোমার চিৎকার চেঁচামেচি শুনে কেউ সাহায্য করতে ছুটে আসবে তোমায়? যদি তাই ভেবে থাকো তবে ভুল করছো তুমি। কে কে তুমি? আমায় এখানে নিয়ে এসেছো কেন তুমি? লোকটাকে উদ্দেশ্য করে বলে প্রতিশ্রুতি। আমি তোমাকে নিয়ে আসিনি, যা করা আমাদের বস করেছে। আর একটু অপেক্ষা করো, তিনি একটু পরেই চলে আসবে। বস? কে বস তোমাদের? সেটা নিজেই দেখতে পারবে। অবশ্য যদি তিনি চান। তবে হ্যাঁ, শুধু এইটুকু জেনে রাখো, তোমার সাথে সেটাই হতে চলছে যা বাকিদের সাথে হয়েছে। নিজের চরম সর্বনাশের জন্য অপেক্ষা করতে থাকো। ভয় আর আতঙ্কে প্রতিশ্রুতির পান ওষ্ঠাগত প্রায়। ওর অনুমান তার মানে সত্যি ভয়ঙ্কর কিছু ঘটতে চলেছে প্রতিশ্রুতির সাথে। প্রতিশ্রুতি জানে না ও কে নিয়ে এসছে এখানে, আর ওর নিজের বাড়ি থেকে অজ্ঞান অবস্থায় গাড়ির ভিতরে চলে আসলো এটাও জানা নেই। প্রথমদের বাড়ি থেকেই তাকে কিডন্যাপ করা হয়েছে, এটা তো ঠিক, কিন্তু প্রথম সার্থক অন্যান্য লোকজন এরা কোথায় ছিল তখন? বাসার এত মানুষদের চোখের আড়াল থেকে অন্য কেউ এসে প্রতিশ্রুতিকে কিডন্যাপ করলো কি করে? বিশেষ করে প্রথম কিছুই মাথায় ঢুকছে না প্রতিশ্রুতির। একটু পরে দরজার বাইরে সেই লোকটা আবারও বলে উঠল, এই তো বস এসে গেছেন, বস এসে গেছেন আমাদের। প্রতিশ্রুতির কানে রুমের দরজাটা খোলার শব্দ কারোর কানে ভেসে আসলো, সাথে পায়ের আওয়াজ। ভীষণ পরিচিত যেন সেই পায়ের আওয়াজ তার। অন্ধকারে কিছুই বোঝা যাচ্ছে না। লোকটা ধীরে ধীরে ঘরের ভেতরে ঢুকলো, পা টিপে টিপে এগিয়ে যেতে লাগলো প্রতিশ্রুতির দিকে। কে কে তুমি? সাহস থাকলে আমায় দেখা দাও। এভাবে অন্ধকারে লুকিয়ে আছো কেন? লোকটা কোনো জবাব না দিয়ে এগিয়ে চলল। আমার কাছে আসবে না একদম। দূরে থাকো, একদম দূরে থাকো আমার। সে প্রতিশ্রুতির কোনো কথাতেই ভ্রুক্ষেপ করলো না। আমার কথা কানে যাচ্ছে না? একদম কাছে আসবে না বলছি। লোকটা আরও কাছে আসলো প্রতিশ্রুতির। তারপর প্রতিশ্রুতির সাথে ধস্তাধস্তি শুরু হয় তার রীতিমতো। লোকটা প্রতিশ্রুতির সাথে খারাপ কিছু করতে চাইছে, কিন্তু কিছুতেই যেন পেরে উঠছে না ওর সাথে। পেছনের দিকে এগোতে এগোতে কিছু একটা হাত স্পর্শ করলো প্রতিশ্রুতির। সে বুঝতে পারল লোহার ভারী কোনো জিনিস মনে হচ্ছে। নিজেকে বাঁচানোর একটা শেষ চেষ্টা করতেই হবে ওকে, তাতে যা হবার হোক। এই ভেবে সেই রডটা উঠিয়ে সজোরে লোকটার মাথায় আঘাত করলো। মুহূর্তেই আটকে উঠল সে। প্রতিশ্রুতি বুঝতে পারল তার মাথা ফেটে গেছে হয়তো। লোকটা একটু একটু করে নির্জীব হয়ে আসছে। সে প্রতিশ্রুতির ওপরে জোর জবরদস্তি করার শক্তি হারিয়ে ফেলছে যেন। এটাই পালানোর মোক্ষম সুযোগ। এর দুর্বলতার সুযোগ নিয়ে পালাতে হবে প্রতিশ্রুতিকে। লোকটাকে ধাক্কা মেরে ফেলে দিয়ে বিছানা থেকে উঠে পড়ল প্রতিশ্রুতি। তারপর এক দৌড়ে দরজার দিকে গেল। অদ্ভুত ব্যাপার, সেই লোকটা আর নেই সেখানে, তাই পালাতে আর অসুবিধা হলো না প্রতিশ্রুতির। বাড়িটা থেকে বের হয়ে সোজা রাস্তায় বেরিয়ে পড়ল প্রতিশ্রুতি। তারপর ছুটতে লাগলো। নিজের দীর্ঘশ্বাসের আওয়াজ নিজেই শুনতে পাচ্ছে সে। ছুটতে ছুটতে হঠাৎই সে রাস্তার মাঝখানে হোঁচট খেয়ে পড়ল। মনে হলো প্রথমের গলার আওয়াজ শুনল। শ্রুতি, শ্রুতি, তুমি এখানে? এত রাতে রাস্তায় কি করছো তুমি? আপনি এখানে এলেন কি করে? হাঁপাতে হাঁপাতে প্রথমকে জিজ্ঞাসা করে প্রতিশ্রুতি। আরে আমি খুঁজে মরছি তোমায়। এত রাতে তুমি বাসা থেকে বের হলে কেন বলো আমায়? আমি বাসা থেকে বের হইনি, কেউ জোর করে নিয়ে এসেছিল আমায়। কি বলছো কি তুমি এগুলো? কে জোর করে তোমায় আমার বাসা থেকে তুলে এনেছে? কে সে? তার নাম বলো। আমি তাকে দেখিনি, তবে সে এখনো আছে। পালাতে পারেনি নিশ্চয়ই। আপনি জানেন সে আর কেউ নয়, পুলিশ যে সিরিয়াল রেপিস্টকে খুঁজে বেড়াচ্ছে সেই ব্যক্তি। ও মাই গড, কি বলছো তুমি এগুলো? তবে তো আমাদের ওকে হাতে নাতে ধরা উচিত। চলো, আমি যাব তোমার সাথে, আমায় নিয়ে চলো। হ্যাঁ, কিন্তু আমাদের এইভাবে যাওয়াটা একদম ঠিক হবে না। আপনি একটা কাজ করুন, পুলিশকে ফোন দিন, আমরা পুলিশ নিয়ে যাব। আজ ওর মুখোশ টেনে খুলে দেবার সুযোগ পেয়েছি, এটা কিছুতেই হারাতে চাই না। একদম ঠিক বলেছ। আমি পুলিশকেই ফোন করছি, কিন্তু তার ভেতরে ও যদি পালিয়ে যায়? না, ও পালাতে পারবে না, আমি নিশ্চিত। আপনি তাড়াতাড়ি ফোন করুন। প্রথম পুলিশ স্টেশনে কল করলো।
আধা ঘন্টা বাদে পুলিশ আসে। প্রতিশ্রুতি পুলিশ নিয়ে সেই বাড়িটায় পৌঁছে গেল, সাথে ওর স্বামী প্রথমের দিকে তাকাতে পারছে না প্রতিশ্রুতি। বেচারা নিজের বউকে খুঁজতে খুঁজতে আত্মরা অবস্থা। সেই বেডরুমের ভিতরে যেখানে প্রতিশ্রুতিকে ধর্ষণ করার চেষ্টা হয়েছিল সেখানে উপস্থিত হয় সবাই। রুমের লাইট অন করা হলো। সবাই দেখতে পাচ্ছে একটা লোক খাটের উপরে উপুর হয়ে পড়ে আছে। পুলিশ এগিয়ে গেল তার দিকে। তারপর লোকটাকে ধরে চিৎ করে শুইয়ে দেওয়া হয়। তার চেহারা দেখে আঁতকে উঠল প্রতিশ্রুতি। এ তো নির্জন। নির্জন এই জায়গা আর এই অবস্থায় দেখতে হবে স্বপ্নেও ভাবতে পারেনি প্রতিশ্রুতি। তার মানে সিরিয়াল রেপিস্টার কেউ নয়, নির্জন প্রতিশ্রুতির প্রাক্তন প্রেমিক। আচ্ছা, আর প্রতিশ্রুতি ওর হাতেই ধর্ষিত হয়েছিল আগে। পা থেকে যেন তার ধীরে ধীরে মাটি সরে যাচ্ছে প্রতিশ্রুতির। নিজেকে কিছুতেই সামলাতে পারছে না সে। ইতিমধ্যে প্রেস মিডিয়া একত্রিত হলো, লাইট ক্যামেরা গোটা বাড়ি ঘিরে যায়। আর সেটা হবারই কথা। প্রায় 250 ধর্ষণ এবং খুন করা এই সিরিয়াল রেপিস্টের হাতে নাতে ধরা পড়েছে। এর থেকে বড় ব্রেকিং নিউজ আর কি হতে পারে। বাড়ির সামনে প্রথমের সাথে দাঁড়িয়ে আছে প্রতিশ্রুতি। ভেতরে ডাক্তার দিয়ে নির্জনকে সুস্থ করানো হচ্ছে। একটু পরে গ্রেফতারত অবস্থায় নির্জনকে নিয়ে বেরিয়ে আসলো পুলিশ। প্রতিশ্রুতি ভয়ে তাকাতে পারছে না ওর দিকে। নির্জন প্রচুর চিৎকার চেঁচামেচি করছে। আমায় ছেড়ে দিন, আমি কিচ্ছু করিনি, ছেড়ে দিন আমায়, আমি কিচ্ছু জানি না। সকল অপরাধী ধরা পড়ার পরে একই কথা বলে, তাই আর কেউ পাত্তাও দিচ্ছে না ওর কথা। প্রতিশ্রুতির সামনে থেকে নির্জনকে নিয়ে যাওয়া হয়। নির্জন প্রতিশ্রুতিকে উদ্দেশ্য করে বলতে লাগলো, প্রতিশ্রুতি, বাঁচাও আমায়, আমায় ভুল বুঝো না, আমি তোমাকে ধর্ষণ করতে চাইনি, আমি কোনো ক্ষতি করিনি তোমার, বিশ্বাস করো। নির্জনের কথাগুলো শেলের মতো বিদ্ধ হচ্ছে প্রতিশ্রুতির কানে। একবার নির্জনের দিকে তাকিয়ে মুখ ফিরিয়ে নিল সে। যখন নির্জনকে গাড়িতে তোলা হয়, শেষবারের মতো দেখার জন্য একবার ফিরে তাকালো প্রতিশ্রুতি। হঠাৎই একটা অদ্ভুত আর খটকা বিষয় তার চোখে পড়ল। আর সেটা হলো নির্জনের মাথায় কোনো আঘাতের চিহ্ন নেই। ও এমনিতেই অজ্ঞান ছিল, কিন্তু প্রতিশ্রুতির এখনও স্পষ্ট মনে আছে সে ওই ব্যক্তির মাথায় জোরে লোহা দিয়ে বাড়ি মেরেছিল। তাড়াহুড়োতে পুলিশ সেই কথা বলতেই ভুলে যায়। সেই আঘাতের চিহ্ন এভাবে কি করে গায়েব হয়ে যেতে পারে? ওটা আদৌ নির্জন ছিল তো, নাকি অন্য কেউ? তবে কি নির্জন সত্যি কথাই বলছে? ওকে ফাঁসালো না তো কেউ? একটা অজানা আশঙ্কায় বুকটা কেঁপে উঠল প্রতিশ্রুতির। নির্জনকে পুলিশের গাড়িতে তুলে নিয়ে যাওয়া হলো। এদিকে প্রতিশ্রুতির মাথায় একটা বিষয় ঘুরপাক খাচ্ছে, শুধু আর সেটা হলো সেই ডাক্তার কথা। ডাক্তার এইভাবে নির্জনের মাথা থেকে উধাও হয়ে গেল কি করে, এটাই বুঝে উঠতে পারছে না সে। একটু পরে প্রতিশ্রুতি আর প্রথম ওদের বাসায় চলে গেল। তখন প্রায় ভোর রাত, এখনও সকাল হতে অনেকটা বাকি। বাড়িতে এসেই শুয়ে পড়ল ওরা সবাই। এমনিতেই সারা রাত ধকল গিয়েছে সবার ওপর দিয়ে। সকালবেলা বাসায় প্রেসের লোক আসবে, প্রতিশ্রুতিকে বিস্তারিত জিজ্ঞাসাবাদ করা হবে। সেই কারণে প্রস্তুতি হতে বলা হলো তাকে। প্রথম খেয়াল করলো তার স্ত্রী ঘুমিয়ে পড়েছে। নিজের ফোনটা হাতে নিয়ে ধীরে ধীরে বিছানা থেকে নেমে পড়ল সে। তারপর পা টিপে টিপে ছাদের দিকে চলে যায়। ছাদে এসে চারপাশটা তাকালো সে। না, কেউ নেই চারপাশে। ফোন থেকে একটা নাম্বার ডায়াল করে দিল। একটু পর তার কলটা রিসিভ হলো। কি হলো, ফোন ধরতে এত সময় লাগে? কি করছিলে এতক্ষণ? কিছু করি না, একটু বাইরে ছিলাম। ভালো। আচ্ছা, যে কথাটা বলার জন্য ফোন করেছি, কেউ কিছু বুঝতে পারবে না তো আবার? আমরা ধরা পড়ে যাব না তো? আরে কি যে বলছো তুমি, ধরা পড়ার কোনো চান্স নেই। আমরা তোমার স্ত্রী এক্সের ওপর নজর রাখছিলাম সারাক্ষণ। তারপর সুযোগ বুঝেই ওকে তুলে নিয়ে এনে অজ্ঞান করে বিছানার উপর শুইয়ে দেই। এখন পুলিশ কি করে জানবে এগুলো বলো? আর ও বললেই বা কি, কে বিশ্বাস করবে ওর কথা? সে বুঝলাম, কিন্তু ওই ছেলেটা কোথায় যাকে শ্রুতির কাছে রেপিস্ট সাজিয়ে পাঠানো হয়েছিল? ওর মাথা ঠিক আছে তো? রডের আঘাতে কেটে গিয়েছে খানিকটা, তবে একটু আগে জ্ঞান ফিরেছে। বাহ, খুব ভালো। শোনো, ওকে বাইরে বের হতে দিও না, যেন কোনো ঝামেলা না হয়। বুঝতে পেরেছি, আমি দেখেই রাখবো ওকে, তুমি চিন্তা করো না। আর শোনো, যখন তখন ফোন দিও না আমায়, আমি প্রয়োজন পড়লে ফোন করে নেব। পাক্কা।
সেদিন রাতে তো তোমায় ফোন করতে গিয়ে বিপদেই পড়ে গিয়েছিলাম আমি। বিপদ? কিসের বিপদ? আরে বলতে ভুলে গিয়েছিলাম। সেদিন রাতে ফোন দিলাম, কিছুতেই ফোন রিসিভ করছিলেন না তুমি। হঠাৎ ফোন রিসিভ হলো, সেটা তুমি ছিলে না, কোনো এক মহিলার কণ্ঠ ছিল। তোমার ওয়াইফ হবে নিশ্চয়ই। তারপর? তারপর কি হলো? তারপর আর কি হবে, আমি ভয় পেয়ে ফোন কেটে দিলাম। আমার মনে হয় আমার কণ্ঠ শুনে উনি অন্য কাউকে ভেবেছিলেন, তাই চুপ ছিলেন কিছুক্ষণ। ভালো করেছো। এমন উল্টাপাল্টা কাজ করো না আর কখনো। যা করার ভেবে চিন্তে করবে। ঠিক আছে। ওকে বাই, টেক কেয়ার। হঠাৎই প্রথমের মনে হলো কেউ নিচে নেমে সিঁড়ি দিয়ে। সর্বনাশ, আড়ি পেতে ওর কথাগুলো শুনে নিল না তো কেউ। একটু পরে আবার কিছু একটা পড়ার শব্দও হয়। প্রথমের সন্দেহ আরও দৃঢ় হয়। তার মানে কেউ নিশ্চয়ই ছিল এখানে, আর সে হয়তো সমস্ত কথা শুনে নিয়েছে। তাড়াহুড়োতে ছাদের গেটটা অফ করা হয়নি। ধুর, কি যে একটা বোকামি হয়ে গেল। প্রথমে ছুটে গেল নিচের দিকে, কারোর পায়ের আওয়াজ শুনতে পাচ্ছে সে, আর সে দৌড়াচ্ছে। প্রথমের কাছে এবার স্পষ্ট পরিষ্কার হয়ে গেল। সে স্পষ্ট দেখতে পেল প্রতিশ্রুতি ছুটে নিজের রুমের দিকে চলে গেল। তার আর বুঝতে বাকি রইল না ওরা প্রতিশ্রুতিই ছিল। তার মানে ও লুকিয়ে সবটা শুনে নিয়েছে। দৌড়ে বেডরুমের দিকে ছুটে চলল প্রথমও। পৌঁছাতে পৌঁছাতে প্রতিশ্রুতি ঘরের দরজাটা বন্ধ করে দিল। প্রথম ভীষণ রেগে যায় এটা দেখে। শ্রুতি, দরজা খোলা। দরজা খোলা বলছি। না, খুলবো না। আমি দরজা খুলবো না। প্রতিশ্রুতির কণ্ঠেও আতঙ্কিত বিদ্যমান। তার মানে ও সত্যি নিজের স্বামীর আসল রূপটা জেনে নিয়েছে। তুমি দরজা খুলবে নাকি আমি দরজা ভাঙবো? তুমি যা খুশি করে নাও, আমি দরজা খুলবো না। তুমি আমার কথা শুনবে না, তাই তো? না, শুনবো না। একটা কথা বলো তো, তুমি নির্জনকে কেন ফাঁসালে? ও কি এমন অন্যায় করেছিল? তার মানে সবটা শুনে গেছো তুমি? হ্যাঁ, আমি তোমার সব কথা শুনেছি। আমি এটাও জেনে গেছি সিরিয়াল রেপিস্ট আর কেউ নয়, সেটা হলো তুমি। এই ভালো মানুষই, ভদ্রতা, কিছু না জানা, এই একটা মুখোশ তোমার। এই মুখোশের আড়ালে একটা ভয়ানক পশু লুকিয়ে আছে। কি তুই আমাকে পশু বললি? এত বড় সাহস তোর! আজ তোকে শেষ করে দেব আমি। পারলে দরজাটা খোল। আর কি ভেবেছিস সেইভাবে বেঁচে যাবি? তোকে যে আমার হাতে মরতেই হবে, সব জেনে গেছিস তুই। তোকে বাঁচিয়ে রাখা মানে জেনে শুনে সুইসাইড করা। তুমি কেন করলে এটা? কি এমন ক্ষতি করেছিলাম আমি তোমার? বলো। তুমি নির্জনকে চিনলে কি করে? কেন? নির্জনের জন্য খুব মায়া হচ্ছে বুঝি? ওর কাজ রাতেই তো খালাস করে দিয়েছি আমি। নিজের সমস্ত অন্যায় দায়ভার বেচারার উপর চাপিয়ে এবার বাড়িতে বসে নিশ্চিন্তে ঘুমাবো আমি। কেউ আমার আসল রূপটা কোনোদিন জানতেই পারবে না। ও হ্যাঁ, আর চিনলাম কি করে ওকে মনে আছে? তুমি আমায় ফলো করতে করতে একদিন একটা বিল্ডিং পর্যন্ত চলে গিয়েছিলে। ওই দিন তোমার মাথায় আর কেউ না, আমি আঘাত করেছিলাম, কিন্তু মাঝপথে ওর দুর্ভাগ্যই টেনে এনেছিল ওকে। আমার লোক ওর উপর নজর রাখে। তারপর থেকে আমি জানতে পারলাম ওর সাথে তোমার কোনো একটা সম্পর্ক নিশ্চয়ই আছে। ঠিক তখন একটা ছক কষলাম কি করে নিজের সমস্ত কুকর্ম ওর ঘাড়ে চাপিয়ে আমি হাঁপ ছেড়ে বাঁচতে পারি। সত্যি কথা বলতে মেয়েদের দেহ ভোগ করতে করতে অরুচি ধরে গিয়েছিল আমার। এসবের প্রতি আর কোনো নেশা কাজ করছিল না আমার। তাই চেয়েছি এবার এসব থেকে বেরিয়ে আসব। কিন্তু আমি বেরিয়ে আসলেই তো আর পুলিশ হাত পা গুটিয়ে থাকবে না। পুলিশের মুখ বন্ধ করবার জন্য একটা মোক্ষম চাল দিলাম আমি। প্রথমে একটা চিঠি পাঠাই তোমাকে, তারপরে তোমায় কিডন্যাপ করে আমার লোক ওই বাড়িটায় নিয়ে যায় যেখানে প্রথমবারের মতো ধর্ষণ করেছিলাম তোমাকে। বিশ্বাস করো, ওটা ছিল আমার জীবনের প্রথম ধর্ষণ, যেটা শুরু তোমার মাধ্যমেই হয়েছিল। ভাগ্যের পরিহাস দেখো, সেই তুমি আমার ঘরে আমার বউ হয়ে এলে। আমার লোক তোমার প্রাক্তনকে অজ্ঞান করে তুলে এনে ধর্ষকের ভূমিকায় বসিয়ে দিল। আর তুমি সেটাই বিশ্বাস করলে। তুমি, শুধু তুমি কেন, সারা দেশের লোক এখন এটাই জানবে নির্জন একজন সিরিয়াল ধর্ষক এবং খুনি। প্রথম শুধু ধর্ষণ করে মেয়েদের ছেড়ে দিতাম আমি, কিন্তু পরে দেখলাম কাজটা খুব রিস্কি হয়ে যায়। তাই ধর্ষণের সাথে
খুনের প্ল্যানটাও জুড়ে দেই, যাতে আমার বিপক্ষে সাক্ষী দেবার জন্য কেউ জীবিত না থাকে। আর তুমি চিন্তা করো না, যার মাথায় রড দিয়ে আঘাত করেছ তুমি, সে আমারই লোক, এখন পুরোপুরি সুস্থ সে। ছি, তুমি এত বড় নীচ, এত জঘন্য! ছি ছি ছি, আমার ভাবতেও ঘৃণা হচ্ছে তুমি আমার স্বামী। আচ্ছা, তোমার তো মেয়েদের দেহের ওপর লোভ ছিল, সেটাকে অন্যভাবে পূরণ করতে পারতে তুমি। তার জন্য ধর্ষণের মতো জঘন্য পথ কেন বেছে নিলে? তুমি বুঝবে না এসব, বুঝবে না। আমি একটা মেয়েকে ভোগ করে তিলে তিলে শেষ করার মধ্যে আলাদা আনন্দ খুঁজে পাই আমি। এই আনন্দ পৃথিবীর আর কোনো কিছুতে নেই। যখন দেখি সে আমার আঘাত সহ্য করতে না পেরে কোরবানির কোনো পশুর মতো ছটফট করছে, তার মতো সুন্দর দৃশ্য আর দুটো হতে পারে না। আমি জানি আমি যা করছি একদম ঠিক নয়, অন্যায় এগুলো, কিন্তু আমি এই অন্যায় করেই পৈশাচিক আনন্দ পেতে চাই, যা এখন তোমার সাথে করব আমি। আজকেই এই বাড়িতে শেষ দিন তোমার। শ্রুতি, দরজা খুলে বলছি। না, আমি দরজা খুলবো না। সব বলে দিব সবাইকে, সবটা বলে দিব আমি। তোমার সব খেলা শেষ। প্রথম দরজা ভেঙে ঢুকে পড়ল একটু পরে, তারপর প্রতিশ্রুতির ওপরে ঝাঁপিয়ে পড়ে সে। আজ শেষ করে দেব তোকে। আমার খেলা শেষ করবি তুই? দেখ তোর সাথে কি করি আমি। ভুলটা আমারই, তোকে সেদিন শেষ করে দেয়া উচিত ছিল, যেদিন বাড়ি ফেরার পথে আমায় আমার লোকজনের সাথে দেখে ফেলেছিলি। ভাগ্যিস আমি বুঝতে পেরেই আগেই বাড়িতে পৌঁছে গিয়েছিলাম, তবু তোকে একটা শেষ সুযোগ দিয়েছিলাম। কিন্তু আজ আর রক্ষা নেই তোর। আজ তোকে ছিঁড়ে ছিঁড়ে খাবো আমি। প্রথম প্রতিশ্রুতির ওপরে উঠে গেল, তারপর ওর বুকের উপরে একটা কামড় বসিয়ে দেয়। মুহূর্তেই ছটফট করে চিৎকার দিয়ে উঠল প্রতিশ্রুতি। ঠিক তখনই ঘরের ভেতরে পুলিশ ঢুকে পড়ল। পুলিশের সাথে সার্থক। পুলিশ প্রথমকে হাতে নাতে ধরে ফেলল। আপনি আপনার দেবরকে থানায় পাঠিয়েছিলেন, তাই না? হ্যাঁ, আমি ছাদে দাঁড়িয়ে ওর সকল কথা শুনে নিয়েছিলাম। আমার সাথে আমার দেবরও ছিল তখন। আর দেরি না করে ওকে আমি থানায় পাঠিয়ে দিলাম। অনেক অনেক ধন্যবাদ আপনাদের, যে আপনারা যথাসময়ে চলে আসলেন। এরপর পুলিশ প্রথমকে গ্রেফতার করে থানায় নিয়ে গেল। প্রথমকে রিমান্ডে নেওয়া হয়। তার ভেতরে প্রথমের সাঙ্গপাঙ্গদের পর্যন্ত পৌঁছানো যায় পুলিশ। প্রথম সবটা স্বীকার করতে বাধ্য হয়। তারও কিছুদিন পরে নির্জনকে সমস্ত অভিযোগ থেকে মুক্ত করে দিল আদালত। আর অনবরত খুন আর ধর্ষণের অপরাধে প্রথমের ওপরে মৃত্যুদণ্ডের কার্যকর আরও করার আদেশ করা হয়। আর ওর সাঙ্গপাঙ্গদের বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হলো। এর 1 বছর পরে হাসপাতালের বেডে শুয়ে আছে প্রতিশ্রুতি। ওর পাশে এক সদ্য নবজাতক। একটু পরে নির্জন এসে কেবিনে ঢুকলো। ছেলেকে দেখে মুখে হাসি ফুটে উঠল তার। কি খবর লিটল নির্জন? কথা বলো না তো, তোমার লিটল ঘুমাচ্ছে। আচ্ছা, ওর তো একটা নাম রাখতে হবে এখন। কিছু ভাবলে তুমি? না, এখনো ভাবিনি। আচ্ছা, তুমি একটা নাম ঠিক করে দাও না। আমি কি নাম দেব? যা খুশি দাও, যেটা ভালো লাগে তোমার। কিছু ভাবতে থাকে নির্জন, কি নাম রাখা যায় ছেলের। হ্যাঁ, পেয়েছি। আচ্ছা, ওর নাম তিয়াস রাখলে কেমন হয়? তিয়াস? বাহ, এটা খুব সুন্দর নাম। আমার তো হেভি পছন্দ হয়েছে নামটা। তাহলে তো আর কথাই নেই, এটাই লক করে দিলাম। নির্জন তার ছেলের তিয়াস নাম দিল। 1 বছর আগে প্রতিশ্রুতিকে বিয়ে করেছে নির্জন। একজন বিবাহিতা, এমনকি ধর্ষিতাকে জীবনসঙ্গী হিসাবে স্বীকৃতি দিতে এতটুকু দ্বিধাবোধ হয়নি তার। কারণ নির্জন ভালো করে জানে যে অন্যায় কেউ নিজে থেকে করে না, সেটা অন্যায় হতেই পারে না। প্রতিশ্রুতিকে কেউ জোর করে ধর্ষণ করেছে, এতে সে অপবিত্র বা নষ্ট হয়ে যায়নি, বা তার চরিত্র কলুষিত হয়নি। প্রতিশ্রুতির চরিত্র কলুষিত তখনই হতো যখন সে জেনে বুঝে স্বেচ্ছায় অন্যের কাছে নিজেকে বিকিয়ে দিত। কিন্তু সেই রকম কিছু ঘটেনি। প্রতিশ্রুতিকে নিয়েই বাকি জীবনটা সুখে কাটাতে চায় সে। জীবনে চলার পথে আজ থেকে বহু বছর আগে প্রতিশ্রুতিকে সব সময়ের জন্য ভালো রাখার যে প্রতিশ্রুতি দিয়েছে নির্জন, ওর জীবনের সেই প্রথম প্রতিশ্রুতি প্রাণ দিয়ে হলেও রক্ষা করবে সে। এদিকে প্রতিশ্রুতিও তার স্বামীর ভালোবাসায় নিজের ভয়ানক অতীতের আস্তে আস্তে ভুলে যেতে শুরু করেছে। তবে সার্থকের সাথে মাঝে মাঝে দেখা হয় তার। সার্থক নিজেই আসে ওদের কাছে।